স্যার আমরা এইমাত্র জানতে পারলাম যে এইমাত্র জানতে পারছি আমরা যে আপনাকে এবং মোহাম্মদ সেলিমকে হুমকি দিয়ে একটি চিঠি লেখা হয়েছে। সেই বিষয়ে অবশ্যই পরে আসছি স্যার। তার থেকেও বড় একটি হুমকি, একটি বড় থ্রেট নিয়ে আমরা কথা বলতে চলেছি এই মুহূর্তে আপনার সঙ্গে। আজকে সারাদিন ধরে এসএসসি ভবনের সামনে কি উত্তেজনার পরিস্থিতি আপনি নিশ্চয়ই অবগত আছেন স্যার। কি বলবেন? আজকে তো লিস্ট পাবলিশ করার কথা ছিল। দেখুন, একটা সরকারি সংস্থা যখন জেনে বুঝে দুর্নীতি করে তার পরিণতিটা এরকম হতে বাধ্য। এতদিন ধরে মামলা চলেছে, সরাসরি সত্য কথা যদি আদালতের কাছে প্রথম দিনই বলতো তাহলে এত সমস্যা হতো না। এরা ভেবেছিলেন আমরা দুর্নীতি করছি, দুর্নীতি করে আমরা পার পেয়ে যাব, কেউ ধরতে পারবে না। আমার উপরে রাগ এই জন্যই যে আমরা সেটা ধরে ফেলেছি আইনের চোখে, এবং এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আইনের দৃষ্টিকোণ থেকে। এখন ওদের তো মোকাবিলা করতেই হবে। ওরা নিজেরা পরীক্ষা নিয়ে কে কে চুরি করেছে কে চুরি করেনি ওরাই নির্ধারণ করবে, এ নিয়ে তো অশান্তি হবেই, স্বাভাবিক। স্যার 13 জনের যে প্রতিনিধিরা ভেতরে বৈঠক করছেন তাদের কাছ থেকে এই এখনো পর্যন্ত আমরা বিশ্বস্ত সূত্রে যা জানতে পারছি যে তৃতীয় প্যানেলের পর যে কটা কাউন্সেলিং হয়েছে প্রত্যেকটা কাউন্সেলিং অবৈধ। তো ভয়ঙ্কর অভিযোগ, দুদিক থেকেই ভয়ঙ্কর গোটা ব্যাপারটা। আমাদের তো অভিযোগ ছিল দ্বিতীয় কাউন্সেলিং পর্যন্তই ভ্যালিড, তারপরে সবটাই ইনভ্যালিড। সেটাকে ওরা তৃতীয় কাউন্সেলিং করছে। তাহলে ভাবুন দুর্নীতির পরিমাণের গভীরতাটা কত বেশি। এবং তারপরেও মুখ্যমন্ত্রী এদের বিপদে পরিচালিত করবার জন্য ইন্দোরে ডেকে আবল তাবল কথা বললেন। হ্যাঁ, সুতরাং প্রথম থেকেই দুর্নীতি করেছেন। তারপরে যারা হতাশগ্রস্ত হলেন তাদের আসল সমাধানের পরিবর্তে উনি তোল্লা দিয়ে গেলেন, আমি আছি পাশে, সব ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা করুন। স্যার একটা বিষয় একটু সংক্ষেপে জানতে চাইবো, আপনি খুব ব্যস্ত আছেন, তার মধ্যেই খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। মুখ্যমন্ত্রী বলেছিলেন 26 পর্যন্ত যাবে না, প্রসঙ্গত উল্লেখ্য 26-এ ভোট, 26 পর্যন্ত যাবে না, 25-এই আমরা সমাধান করে দেবো। কিসের সমাধান, কিভাবে সম্ভব? সমাধান উনি কি জানেন সমাধান করবেন? ওর কাছে কোনটা সমাধান আর কোনটা সমস্যা এই তো বোঝা মুশকিল। উনি তো সাধারণ ঘটনাকে সমস্যা মনে করেন আর দুর্নীতিকে সমাধান মনে করেন। স্যার উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, অন এয়ার আছে, যে আমি পাবলিকের কাছে ভুল করি না, নিজের কাছে কখনো ভুল করলেও করে ফেলতে পারি। এটা পাবলিকের কাছে যদি ভুল না হয়ে থাকে, পাবলিক ইন্টারেস্টে যদি ভুল না হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর অবগতির বাইরে যদি গোটা ব্যাপার যদি তর্কের খাতিরে ধরে নি হয়েছে, তাহলে তো মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই বলতে হবে। প্রথমত এটা ভুল নয়, এটা পরিকল্পিত দুর্নীতি। এবং উনি ঠিকই বলেছেন, ভুল করেন না, পরিকল্পিত দুর্নীতি করেন। ওর প্রত্যেকটা শব্দকে আপনাকে প্রেক্ষিত বুঝতে হবে। উনি বলছেন নিজের ক্ষেত্রে উনি হয়তো পরিকল্পিত দুর্নীতি করেন না, কিন্তু পাবলিকের ক্ষেত্রে পরিকল্পিত দুর্নীতি করেন। এবং আপনি যেটা বললেন প্রকৃতপক্ষে তো কোনো নিয়ন্ত্রণই নেই। যদি সমস্ত ব্যাপারটাই যদি ফরেনসিক ইনভেস্টিগেশন হয়, দেখা যাবে উনি শুধু নিশ্চিত করতে চান কিভাবে তৃণমূল দলের টাকাটা আসবে। এর বাইরে কোনো ক্ষেত্রেই ওর কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার তো মনে হয় না। স্যার আর দুটো থেকে তিনটে মাত্র প্রশ্ন করব। বিষয়টা হচ্ছে, এর আগে পর্যন্ত আপনার কমিশন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বলেছিলেন, আমরা যতদূর জানতে পারছি, যে সপ্তম কাউন্সিলিং অব্দি বৈধ। আপনারা বলেছিলেন দ্বিতীয় কাউন্সিলিং এর পর সবটাই অবৈধ, আজকে তৃতীয় কাউন্সিলিং এর কথা বলছেন। তাহলে তো এই জায়গায় দাঁড়িয়ে গোটা ব্যাপারটা স্ট্রেচ বা এক্সপেনশন সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? মহামারী? দেখুন, এর কোনো সমাধান নেই। যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে যে এন্টায়ার প্রসেস স্ট্যান্ডস ভিসিয়েটেড, সেক্ষেত্রে হচ্ছে একেবারে মাথা নিচু করে ক্ষমা চেয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে চালু করা। সেটা না করে প্রথম দিন থেকে তিনি উত্তেজিত করার চেষ্টা করলেন ছেলে মেয়েগুলোকে। ছেলে মেয়ে এখন আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী সমাধান করে দেবেন, তারই পরিণতি হচ্ছে এটা। মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলতেন ভাই সমাধানের কিছু নেই, আমাদের আইন মেনে চলতে হবে, তার মিটে যেতে ঝামেলা। আপনি এই শহরের মহানাগরিক ছিলেন, এবং সব থেকে বড় কথা আজকে যে ঘটনা ঘটছে, আমি ধরে নিচ্ছি যদি একজন স্বচ্ছ শিক্ষক ওখানে যোগ্য শিক্ষক এখানে থেকে থাকেন এই বিক্ষোভ আন্দোলনে, তাদের কি পরিস্থিতি, মানে গোটা শিক্ষক সমাজ আজকে রাস্তায়, মানে এ তো ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। গোটা শিক্ষক সমাজ কি, পশ্চিমবঙ্গের গোটা শিক্ষিত সমাজ যারা যথার্থই শিক্ষিত তারা আজকে কলঙ্কিত। আমার পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ জন্মায়, সেই পশ্চিমবঙ্গে আজকে এই জায়গায় যাচ্ছে, এটা যে কোনো শিক্ষিত মানুষের কাছে লজ্জার ব্যাপার।
যারা লজ্জাবোধ করছেন না, আমি বিনয়ের সঙ্গে বলছি, তারা শিক্ষিত নন। স্যার কিউরেটিভ পিটিশন বা নিরাময় পিটিশন দাবি আজকে যদি কিচ্ছু বিয়ে করা হয়, কিচ্ছু ফাইল হয় করা না, হয়। কিচ্ছু হয় না। 15 তারিখের অর্ডারে, 13 তারিখের অর্ডারে যা পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তারপর আর কিচ্ছু হয় না। স্যার আমার শেষ দুটো প্রশ্ন। গতকাল একটি ভরা ব্রিগেড এই এপ্রিল মাসের তপ্ত দুপুরে দেখেছে, গোটা রাজ্য দেখেছে, গোটা দেশ দেখেছে আপনার দলের ডাকা, দল যদি না হয় গণসংগঠনের ডাকা ব্রিগেড। সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেছেন হাঁসঝাড়ু ব্রিগেড, এরা সবাই বিজেপির ভোটার। আপনার প্রতিক্রিয়া নেব। মানে এসব পাগল ছাগলের কথা যায় না, আলোচনা করে লাভ নেই। উনি চেনেন নাকি কারা কারা বিজেপির ভোটার? ওর পকেটে লিস্টই আছে নাকি? ও তো আপনাকে বলে দেয় বিজেপির ভোটার, আপনি কাল ময়দানে ছিলেন, সঙ্গে তো শ্রীনয়ও ছিল, দেখলাম বিজেপির ভোটার। মানে এরা পাগল আসলে। এই জমায়েতটা দেখে ওদের মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। তাই কুণাল ঘোষ এবং দিলীপ ঘোষ দুজনের বক্তব্য এক। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, অত্যন্ত অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানতে চাইছি যে আপনার সঙ্গে ঠিক কি হয়েছে, কি থ্রেট আপনাকে দেওয়া হয়েছে স্যার? তা আমার কাছে এই মাত্র কিছুক্ষণ আগেই বঙ্গ টিভির রোজিনা, সে ইন্টারভিউ নিতে এসেছিল, সে আমাকে দেখালো একটি চিঠি, এবং তার ইন্টারভিউ সেই চিঠিটা দেখাচ্ছে এখনো। হুম তাতে এরকম থ্রেট দেওয়া হয়েছে, জঙ্গিপুরের এক মুসলিম জিহাদি বলে একজন। হুম তা আমার নিজের মতামত হচ্ছে, এটা তো পরিকল্পিতভাবে করা হয়েছে মুসলিম সমাজকে কলঙ্কিত করার জন্য। হুম হুম সেই জন্যই আমি বলেছি যে শিক্ষিত সচেতন মুসলিম সমাজ তারা এই ব্যাপারটা সম্পর্কে তদন্ত করে নিজেরা ব্যবস্থা নিন, আমার কিছু করার দরকার নেই। কারণ সে হুমকিতে আমি ভয় পাই না, যে ভয় পাক না কেন। স্যার আপনি কি এই ইতিপূর্বে বিষয়ে এক কোনো এইরকম, ইতিপূর্বে আমি পোস্ট করেছি, ইতিপূর্বে দেখুন একজন উগ্রত্ববাদী হিন্দু একটা হুম ভিডিও করে আমাকে গালমন্দ করে খুনটুন করে বলেছিলেন। হুম সবাই বলেছিলেন তুমি ব্যবস্থা নেই, কিচ্ছু ব্যবস্থা নেবো না, আমার কাছে তো আসুক। কিন্তু ইনসিডেন্টালি খারাপ লাগে, সেই ইয়াং ছেলে, পরবর্তী আমি খোঁজ নিয়েছিলাম, সেইটা মারা গিয়েছে। হুম স্যার এক্ষেত্রেও আপনি কোনো ব্যবস্থা নেবেন কি স্যার? না না, কিসের ব্যবস্থা? এইসব কাপুরুষ এসব বলে বলে আসলে অধিকাংশ রাজনৈতিক নেতারা কিছু, একজন হাসি দিলেই সঙ্গে 3টে করে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়। হুম সেই জন্য ওরা ভেবেছে এইসব বলেও আমাকে খুব ভয় পাইয়ে দেবে, বলছে হয় না। আমি যখন মেয়র ছিলাম তখন এরকম বহু হুমকি পেয়েছি, যে একটা ভিক্টোরিয়া উড়িয়ে দেবো, আপনার কর্পোরেশন উড়িয়ে দেবো, আপনার বাড়ি উড়িয়ে দেবো ইত্যাদি। তো আমি কমিশনার পুলিশকে বলেছিলাম যে আমি ইনফর্ম করলাম, কিন্তু এ নিয়ে আপনারা কোনো নাচানাচি বাড়াবাড়ি করবেন না। কারণ ইনফর্ম না করলে ভবিষ্যতে বলতে যে আপনারা জানাননি আমাদের। কি হয়েছে? এসব এসব থ্রেটের গপ্প তৈরি করেন ওরা, ভাবে লোকে ভয় পেয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।